ওকে ভাই, তাহলে আমাদের আজকের লেকচারের টপিকস হচ্ছে সমানুতার লাস্ট টপিকস, সেইটা হচ্ছে আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমারিজম। আলোক সমাণু, আলোক সমাণুটা অ্যাকচুয়ালি কি? হ্যাঁ, এটা জানা লাগবে সবার আগে। আলোক সমাণু বলতে বোঝায় যে যেসব যৌগ তোমার আলোর প্রতি সক্রিয় বা সংবেদনশীল, হ্যাঁ, এইসব যৌগে আমরা বলা হয়, মানে এইসব মানে কম্পাউন্ডের কিছু বৈশিষ্ট্যের উপর বেস করে তোমার অপটিক্যাল আইসোমারটা ডিটারমাইন করা যায়, ঠিক আছে? এরা কি লাইটের প্রতি সংবেদনশীল বা সক্রিয়তা শো করে। যেমন আমি এক কথায় বলতে পারি যে আলোক সক্রিয় যৌগসমূহ আলোক সমাণু দেখায়, একদম সহজ কথায়। আলোক সক্রিয় যৌগসমূহ আলোক সমাণুতা দেখায়, আলোক সমাণুতা দেখায়। ওকে, এটা সহজ, মানে শর্ট কথা একদম। তো এখানে যেটা হয় যে তোমরা ফিজিক্সে দেখবা যে সমবর্তন নামে একটা চ্যাপ্টার আছে, পোলারাইজেশন। আলো আলো যখন থাকে নর্মালি কোনো একটা উৎস থেকে বের হয়, সেটা অ্যাকচুয়ালি বিভিন্ন দিকে থাকে। যদি একটা আমি বলি এইটা আমার একটা লাইটের মিডিয়াম, তাহলে এখান থেকে দেখা যায় যে বিভিন্ন দিকে হচ্ছে আলোক রশ্মি দেখা যায়। তো যেটা হয় যে আলোক সমাণু যেসব যৌগগুলো হয়, এগুলোর জন্য কিন্তু এরা আলোক সক্রিয়তা দেখায়, মানে আলোর প্রতি সংবেদন হয় ওই আলোটাই যেটা কি সমবর্তিত আলো। এটা কিন্তু একটা অসমবর্তিত লাইট, হ্যাঁ, একটা আনপোলারাইজড লাইট, আনপোলারাইজড লাইট। কিন্তু আলোক সমাণুটা হয় হচ্ছে, বা আলোক সমাণুটা বোঝা যায় হচ্ছে পোলারাইজড লাইট হতে হয়, হ্যাঁ, এবং এক বর্ণী হতে হয়। বুঝতে পারছো, দুইটা কনসেপ্ট আছে, এক বর্ণী পোলারাইজড লাইট। ওকে, এবং সেটা কি একটা সমতলে থাকতে হবে, পোলারাইজড এক বর্ণী এক সমতল আলো। এটাকে বলা হয় কি আলোক সক্রিয়তা কাদের, মানে কোন আলোর উপর দেখাবে সে? এক বর্ণী এক সমতলীয় আলো। ওকে, তো এটা কি হয় যে এই আনপোলারাইজ লাইটটাকে যদি আমি একটা নিকল প্রিজমের ভেতরে চালনা করি, নিকল প্রিজম, ধরো আমি জাস্ট এইভাবে আঁকতেছি বিষয়টা, এটা হলো নিকল প্রিজম, ক্যালসাইট, নিকল প্রিজম ক্যালসাইট আর কি, ক্যালসাইটকে নিকল প্রিজম বলা হয়। এটা কিন্তু নিকেল, নট নিকল, নট নিকেল। ওকে, নিকল প্রিজম যদি এখান থেকে আমি চালনা করি, তাহলে এই আনপোলারাইজ লাইটটা আর চারিদিকে না হয়ে জাস্ট একই দিকে হয়ে যায়, একই দিকে হয়ে যায়। এই যে এই কনসেপ্টটা, পাশের যে চিত্রটা আমি আঁকাইছি, এই পাশের চিত্রটাই হচ্ছে এক বর্ণী এক সমতলীয় আলো। এই এক বর্ণী এক সমতলীয় আলোকেই রোটেট করতে পারে হচ্ছে আলোক সমাণুগুলো। আমি এটা হচ্ছে মূল কথা আর কি, আলোক সমাণু যে কি হয় যে এই এক বর্ণে এক সমতল আলোকে এটা কি রোটেট করতে পারে, ঘোরাইতে পারে, ঘোরাতে পারে, ঘোরাতে পারে। তো কিভাবে ঘোরাবে, এটার জন্য একটা নতুন যন্ত্র তোমাদের দেখতে হয়, সেটা হচ্ছে পোলারিমিটার। এই যন্ত্রটার সামনে একটা আইডিয়া নিতে হবে আমার। পোলারিমিটারে আমরা এক বর্ণে এক সমতল আলো দ্বারা কোনো যৌগের আলোক সমানুতা বা আলোকের প্রতি তার কী ধরনের ইফেক্ট সেটা আমরা বুঝতে পারি। ওকে, তো এই যে কি নতুন একটা টার্ম শিখলাম আমরা, পোলারিমিটার। পোলারিমিটার, এটা দ্বারা কি করা হয়? এটা দ্বারা আলোক সক্রিয়তা মাপা হয়। এটা দ্বারা কি আলোক সক্রিয়তা মেজার করা হয়, আলোক সক্রিয়তা আর ঘূর্ণন মেজার করা হয়, মেজার করা হয়। পোলারিমিটার দেখতে অ্যাকচুয়ালি খুব আহামরি কিছু না, জাস্ট খুবই সিম্পল একটা জিনিস। তোমার এরকম আর কি থাকে, একটা ব্যারেল টাইপের, টেলিস্কোপিক টাইপের দেখতে এরকম। এইখানে একটা গ্যাপ থাকে, এই জায়গার ভেতরে, এই জায়গার ভেতরে একটা গ্যাপ থাকে, এটা তোমার এভাবে খুলে নামানো যায় আর কি, বুঝতে পারছো? তো এটা একটা আর কি ক্যাপের মতো, এটা খুলে আবার লাগিয়ে দেওয়া যায়। এটা খুলে যে লাগিয়ে দিলাম, এখানে অ্যাকচুয়ালি কি আছে, কি করবো এখানে? এখানে অ্যাকচুয়ালি টেস্ট টিউব ইনপুট করা হয়,
হ্যাঁ, টিউব ইনপুট করা হয়, যার ভেতরে তুমি একটা নির্দিষ্ট দ্রবণ রাখতে পারো, এর মধ্যে নির্দিষ্ট একটা দ্রবণ রাখতে পারো যার তুমি আলোক সক্রিয়তাটা মেজার করতে চাও। তো ধরো এই পাশে এখান থেকে তুমি কি আছে, এই পাশে আছে এক সমতুল্য আলো আছে, এক সমতুল্য আলো, এইটা এখান থেকে পাস করবে, তুমি এখান থেকে তোমার আইসাইট, তুমি এখান থেকে তা দেখতে পাবা। তোমার আইসাইট থেকে তুমি তা দেখবা। যেটা হয় যে এই একবর্ণী এক সমতুল্য আলোকে মানে ঘুরাইতে পারে বললাম না। তো কোনো যৌগ যদি আলোক সক্রিয় হয়ে থাকে, আলোক সক্রিয়, তাহলে সে কি করবে, এই একবর্ণী এক সমতুল্য আলোটাকে ডানে অথবা বামে নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘোরায়। এতে তুমি কিভাবে বুঝবা, ধরো ভাই তুমি এইখানে গ্যাপ আছে, এই গ্যাপটা থেকে আলো যাচ্ছে, সে একটা সহজ কথা। ধরো তুমি একটা কোনো কিছু ফোঁটা দিয়ে তুমি একটা ঘরের ফোঁটা দিয়ে মানে বাইরে থেকে তুমি ভেতরে দেখার চেষ্টা করতেছো, যেখানে লাইট, তুমি লাইট তখনই দেখতে পাবা যখন তোমার সাইট আর লাইটটা কি হবে, একদম প্যারালাল হবে, একই লাইনে, প্যারালাল হলেও হবে না, একটা একই লাইনে থাকা লাগবে, তাই কি না? এই যে এজ, এই গ্যাপটার সাথে এই লাইট সোর্স, এই সোর্স, এবার আমার সোর্স আছে, এই লাইট সোর্স, এই উৎসের যেটা একই পয়েন্টে হইতে হবে, এপার ওপার, তখনই তুমি দেখতে পাবা। তাহলে যদি আমি একটা দ্রবণ প্রবেশ করাই, এবং এখানে একটা কাহিনী আছে যে এখানে যে এজ বা এই এখানে তোমার ধরো এখানে আমি একটু এভাবে আঁকি, যে এই যে এজ, এইটা এখানে আছে, তো এইটা কি করা হয় বলতো, এখানে এটা ঘোরাতে পারা, ঘোরানো যায়, যে এটা ধরো পেনের মতো এভাবে জাস্ট ঘোরানো যায়, এভাবে জাস্ট এটাকে ঘোরানো যায়। ঘুরে কি হয় যে তুমি যখন আমাদের দ্রবণ ইনপুট করলা, দ্রবণ ছাড়া তুমি জাস্ট স্ট্রেট তাকালে ওই লাইটটা দেখতে পাচ্ছিলা। কিন্তু যখন আমি আমাদের দ্রবণ ইনপুট করলাম, দ্রবণ ইনপুট করার পর স্ট্রেট যদি আলোক সক্রিয় হয়, তাহলে আমি কিন্তু যেভাবে ছিল ভাবে তাকালে লাইটটা দেখতে পাবো না। লাইট দেখতে পাওয়ার জন্য ওইটা যদি আমি আস্তে আস্তে ঘোরাই, একটা মানে মোমেন্টে এসে এটা, এখানে সব অ্যাঙ্গেল থাকে, এগুলো এখানে সব অ্যাঙ্গেল দেওয়া থাকে, এখানে এই যে ঘোরাবো না, এখানে অ্যাঙ্গেল দেওয়া থাকে পোলারিমিটারে। তুমি একশো এসে দেখতে পাবা যে একটা ঘোরানোর পরবর্তী একটা ফেজে যে এটা তখন একটু বেঁকে যাবে না, ধরো এদিকে একটু বেঁকে গেছে, ধরো এভাবে একটু বেঁকে যাবে, তুমি এই মোমেন্টে এসে দেখতে পাইলে লাইটটা দেখতে পাচ্ছ। ওকে, তার মানে এখন তোমার ওই যে লাইটের ইমিশন, ওইটা কি এখন এই বরাবর প্যারালাল হয়ে গেছে, এই জন্যই তুমি দেখতে পাচ্ছ, তাই কি না? অ্যাকচুয়ালি তখন ওই লাইটটা তুমি তখন দেখতেছো হচ্ছে যে সে এইভাবে আসছে, এইভাবে আসছে, তাই না? ওই জন্য, কারণ এটার প্যারালাল না হলেও তুমি দেখতে পাবা না, আগে সে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। তাহলে কি এইটাকে কে চেঞ্জ করলো বলো তো? এই আলোক সক্রিয় যৌগটা না? আলোক সক্রিয় যৌগটা কি না, তুমি যখন ফাঁকা বা পানি দিয়ে দেখতেছিলে, অ্যাকচুয়ালি প্রতিসরণ এখানে কোনো অত বেশি ইফেক্ট ফেলে না, প্রতিসরণ ইফেক্টটা খুব কম, নেগলিজেবল। এটা করে হচ্ছে এই আলোক সক্রিয় যৌগটা। এটা দ্বারাই বোঝা যায় যে যৌগটা একটা আলোক সক্রিয় এবং তার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থাকে। বোঝা যাচ্ছে যে আলোক সমানুটা অ্যাকচুয়ালি কি, বা আলোক সমানুতাটা মানে কিভাবে আমরা মেজার করি, সক্রিয়তাটা মানে সমানুগুলো কী ধরনের হয় সেটা তো আমরা এখনও আসি নাই। আমরা বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা কি। এটা এরকমও হতে পারতো যে এই আলোক সমানুতাটা আলোকটাকে এদিক ঘোরাইছে, এটাও হতে পারতো। হ্যাঁ, এটা কোনো ফ্যাক্ট না, যে কোনো একটা হলেই হলো। বোঝা যাচ্ছে আলোক সমানুর মূল একটা মানে একটা কনসেপ্ট, এটা পোলারিমিটারটাকে আমি তোমাকে বুঝাই দিচ্ছি। এখন আমি আসি হচ্ছে, এগুলো তুলে নাও একটু। এখন আমি আসি হচ্ছে যে পোলারিমিটার দিয়ে আলোক সক্রিয়তা মাপলাম, কোনো সমস্যা নাই। একটা নতুন টার্ম সম্পর্কে আমরা এখন অবহিত হব। আমি এটাও মুছে দিই। নতুন টার্ম, এরকম মজার টার্ম এটা, এবং অনেকবার এখান থেকে কোশ্চেন আসে ক খতে বা বিভিন্ন জায়গায়। সেটা হচ্ছে তোমার আলোক সমাণু হতে হলে একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হচ্ছে কাইরাল কার্বন যুক্ত যৌগ আলোক সমানুতারা দেখায়। আলোক সমাণু দেখায়, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কাইরাল কার্বন যুক্ত আলোক সমানুতা দেখায়, এবং কিভাবে দেখায়, পোলারিমিটারের সাহায্যে আমরা মেজার করতে পারি। আমি একটা মেজারমেন্ট দেখালাম তোমাকে একটু আগে ওখানে। তো কাইরাল কার্বনটা কি, এইটা হচ্ছে মূল বিষয়। কাইরাল কার্বন বহুতবারের সংজ্ঞা আসছে। কাইরাল কার্বন হচ্ছে যদি কার্বনের চারটি হাতে চারটি ভিন্ন মূলক থাকে, চারটি মানে কার্বনের চার যোজনী
4টি ভিন্ন মূলক দ্বারা যুক্ত হলে, যোজনীতে 4টি ভিন্ন মূলক যুক্ত থাকলে তাকে কাইরাল কার্বন বলে। কার্বনের 4টি হাতে যদি 4টি ভিন্ন মূলক যুক্ত থাকে তাকে আমরা বলবো হচ্ছে কাইরাল কার্বন। তাহলে এটা যদি একটা যৌগ হয় তাহলে আমি বললাম হচ্ছে এখানে A আছে, এখানে B আছে, এখানে D আছে, এখানে E আছে। তাহলে এই যে মিডিলের কার্বন এটা কিন্তু একটা কাইরাল কার্বন। কাইরাল কার্বনকে প্রকাশ করার জন্য স্টার চিহ্ন ইউজ করতে হয়। হ্যাঁ, এইকে তোমার প্রকাশ করতে স্টার দিতে হয়, যেমন আমি কাইরাল কার্বন বোঝানোর জন্য এখানে স্টারটা দিয়ে দিলেই বুঝে গেল যে এটা একটা কাইরাল কার্বন। ওকে, এটা থাকা খুবই ম্যান্ডেটরি, এটা ছাড়া কিন্তু মানে হয় না সচরাচর, তোমার কি বলবো আলোক সমানতাটা হয় না। একটা এক্সাম্পল নিই আমি, COOH তোমার CH3, খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। এখান থেকে আমরা আলোক সমাণুর প্রকারভেদটাও জেনে যাবো এখনই। এই যৌগের নাম কি বলতে পারবা? এটা দেখে খুব কষ্ট লাগতেছে, কিন্তু এই যৌগটা যদি খুব সিম্পলিফাই করে লিখি তাহলে কিন্তু এটা দেখতে এরকম। এটা কিন্তু খুব বেশি একটা কঠিন জিনিস না। CH3 CHOH COOH, আমি কিন্তু এই যৌগটাকে এটা এভাবে লিখছি কারণ বোঝানোর জন্য। এই যৌগটা তোমাকে এখন আমি যদি ডিরেক্ট দিয়ে হয়ে বলতো যেখানে কাইরাল কার্বনকে বের করো, সেটা তুমি পারতা না। কিন্তু আমি যখন এখানে মিডিল কার্বনটাকে আলাদা করে দিলাম, তুমি এখন আবার ইজিলি বলতে পারতেছো ভাই এটা একটা কাইরাল কার্বন, কারণ এখানে আছে কার্বক্সিল, এখানে হাইড্রক্সিল, এখানে মিথাইল, এখানে হাইড্রোজেন, 4টা ভিন্ন মূলক। তাহলে এটা একই। তাহলে নাম বলো এবার 1 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। কষ্ট হয়ে গেল কি নামকরণ পড়ানোর সার্থক হচ্ছে আমার এই জায়গাতেই। যদি তোমরা এটা ধরতে পারো তাহলেই কাজে আসবে। আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে নামকরণ পড়াবো আমাদের কাজে লাগবে কি যখন একটা যৌগগুলো আসবে, আমাদের বিক্রিয়ার উত্তর আসবে, ওগুলোর নাম যেন বুঝতে আমাদের কষ্ট না হয়, বা আমি যেন ইজিলি বুঝতে পারি যে এটা কী জিনিস, বুঝতে পারি। এটা হচ্ছে 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। অ্যাসিডটা লিখে নিই, অ্যাসিড। এটার বাণিজ্যিক নাম আছে, তোমাদের খুব পরিচিত বাণিজ্যিক নাম। এটাকে বলা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এটাকে বলা হয় 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এটা অনেক সময় আসে কখতে যে ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি, বা 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিডের বাণিজ্যিক নাম কি, এক্সেট্রা এক্সেট্রা। এখন একটা ঘটনা আছে যে কাইরাল কার্বন তো আমরা এটা বুঝলাম, এটার সমাণু কিভাবে পসিবল? সমাণু এইভাবে পসিবল। এটার এই যে কাইরাল কার্বন, এই স্ট্রেট লাইনটা ওকে সমস্যা নাই কোনো, এইখানে পরস্পরের একটা দর্পণ বিম্বের সৃষ্টি হতে পারে। যদি আমি এই বর্গের একটা দর্পণ রাখি, এখানে একটা দর্পণ রাখি, তাহলে আমি কি দেখবো বলো তো ভাই? হ্যাঁ, আমি একটা এরকম জিনিস কিন্তু দেখবো, COH-টা এ পারে, H-টা এ পারে, CH3-টা এ পারে, এরকম হয়ে যাবে না বিষয়টা? দর্পণ, যে দর্পণ রাখি আমি এখানে, এটাই বিষয়। যে কোনো একটা যৌগের দর্পণ বিম্ব যদি পসিবল হয় এবং যেটাকে একটার উপর কি হবে না, সমাপতিত হবে না, এরকম যৌগগুলোই কি আলোক সমাণু। এটা তার সমাণুর প্রকারভেদ আর কি। আমি এটাকে অন্যভাবে কিন্তু লিখতে পারবো না। নর্মালি এর সমাণু দুইটাই, এর সমাণু কি দুইটাই হবে। এখন একটা ঘটনা আছে যে এইটা কিন্তু আমার কাইরাল কার্বন এখানেও দেখো তো, এখানে OH-টা কিন্তু ডান পাশে ছিল, OH-টা এখানে কি বাম পাশে চলে আসছে। এইটা কিন্তু সেমই আছে। যদি আমি এটা উল্টায় লিখতাম একই কেসই হইতো। আমি এভাবে লেখা হয় এটাকে, এটাই আমার জন্য বেশি অ্যাপ্লিকেবল, মানে সহজ হবে আর কি। OH-টা এখানে ডানে ছিল, এখানে বাম পাশে ছিল, এইটাই হচ্ছে দুইটা সমাণুর নাম। ওকে, যে আমি এখানে বলতেছি যে কাইরাল কার্বনের সাথে যুক্ত কার্যকরী মূলক, পয়েন্ট 1 নাম্বার, আমি কাইরাল কার্বন এভাবে লিখতেছি, এর সাথে যুক্ত কার্যকরী মূলক যদি ডান পাশে থাকে, ডানে থাকে, দেখো এখানে কিন্তু ডানে আসছে। ওকে, তাহলে তার নাম কি বলতো? তাকে কি বলা হয়? ডানে থাকলে বলা হয় হচ্ছে ডি সমাণু। ডি সমাণু, এটাকে কি বলবো? ডানে থাকে তবে তাকে ডি সমাণু বলে। ডি সমাণু, এই ডি এর ফুল মিনিং হচ্ছে ডেক্সট্রো রোটেরারি।
ডেক্সট্রো রোটেরারি। এই ডেক্সট্রো রোটেরারি মানে হচ্ছে ডি মানে আলোক সমানুটা কি করে, আলোক তলকে ডান পাশে আবর্তন করায়। ডেক্সট্রো রোটেরারি যৌগগুলো এটা কি হয়, আলোক তলকে ডান পাশে আবর্তন করে বা ডান পাশে ঘোরায়। আলোক তলকে ডান দিকে ঘোরাই। এটা মনে রাখার সিস্টেম হচ্ছে যে ডি আর ডান আর ডি মিলে আর কি। হ্যাঁ, এই হয়তো মনে রাখতে পারো। তার মানে আমি কি পাবো, যে ডান পাশে মানে বিষয়টা এরকম কিন্তু কিছুটা। হ্যাঁ, আমার এটা যদি এটা আমার স্ট্রেট ইয়ে হয়, আমি এটা কোথায় আঁকাবো, আমি এখানে আঁকাই যে আমার এখানে আমার এটা এরকম ছিল, আমার ডি সমানটা কি করবে, এটাকে এদিকে ঘোরাই দিল। ক্লিয়ার? এবার 2 নাম্বার আর একটা যৌগ, আমি এটা উপরের অংশটাকে মুছে দিই, তুলে ফেলছ আশা করি। হ্যাঁ, একটু মুছে দিলাম, এই যৌগ দুটো রাখলাম। এবার 2 নাম্বার যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে 2 নাম্বার আসবে যদি কার্যকরী বলতে বাম পাশে থাকে। এটা যদি বামে থাকে তাহলে তাকে আমরা কি বলবো, এল সমানও বলবো। এল দেখো, এটা একটা সিস্টেম বলে দিই, ডান ডি আর বাম হচ্ছে লেফট থেকে এল, কিন্তু এইটা কিছু কখনোই সিস্টেম না, মনে রাখার জন্য বলতেছি। এটাকে বলা হচ্ছে লেভো রোটেরারি। এখান থেকে এলটা আসছে। ওকে, তাহলে খেয়াল করো তো, এটা কি তার এল সমানু না? অবশ্যই এটা কি এল সমানু, এটা ডি সমানু, এটা ডি ল্যাকটিক অ্যাসিড। আমি এটাকে বলতে পারবো কি ডি ল্যাকটিক অ্যাসিড, এটা বলছে এল ল্যাকটিক অ্যাসিড। ক্লিয়ার? এটাই হচ্ছে ডিফারেন্স বা এটাই হচ্ছে তোমার এই আলোক সমানতার মূল কাহিনী। এটা কি করবে, আলোক তল যদি একটা আমার এরকম থাকে স্ট্রেট, তাহলে ওইটাকে সে এদিক ঘোরাবে। এখন ডান মানে ডান আর বাম তো আমরা নর্মালি এভাবে ব্যাখ্যা করতে পারবো না। ডান আর বাম আমাদের ব্যাখ্যা করতে হয় হচ্ছে তাদের কি দ্বারা, প্লাস মাইনাস দ্বারা, আর কিছু না। তাহলে আমি এটাকে কি বলতে পারবো, ডি ল্যাকটিক অ্যাসিড বলে কি তোমাদের এখন বুঝতে কষ্ট হবে? ডি ল্যাকটিক অ্যাসিড, আর এটা কি বলতো, এল ল্যাকটিক অ্যাসিড। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার আমি মনে করতেছি। এখন এই ডি ল্যাকটিক অ্যাসিডটা আর এল ল্যাকটিক অ্যাসিডটার যে কাহিনী, একটা সহজ কথা চিন্তা করো, সেটা কিন্তু একই যৌগ, জাস্ট ওএইচটার এদিক ওদিকে ডিফারেন্স হয়েছে। দুইটা কিন্তু একদম একই যৌগ। তো এখানে অ্যাকচুয়ালি মূল ডিফারেন্সটা কোথায়? মূল ডিফারেন্স হচ্ছে এই জায়গাতেই, যে এই ডি ল্যাকটিক অ্যাসিডে এই আলোকতলের ঘূর্ণনের একটা অ্যাঙ্গেল আছে না সারফেসের সাথে, কত কোণে সে ঘোরাচ্ছে, এই তো লম্বের সাথে একটা ডিফারেন্স আছে তার। এই ডি ল্যাকটিক অ্যাসিডের জন্য সেটা হচ্ছে +2.24 ডিগ্রি। ঠিক আছে, সে +2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে পোলার এমিটারের এক সমতল আলোকে ঘোরাবে, যেটা একটু আগে দেখলাম আমরা। আর এল ল্যাকটিক অ্যাসিডটা কি হবে, কিছুই না, -2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে। এল ল্যাকটিক অ্যাসিডটা কি হবে, -2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে। তার একটা জিনিস খেয়াল করো, যে এইটা কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হইল না? একটা ডি অণু আর একটা এল অণু, কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হইছে। ওকে, এই কারণেই তাই যে যেমন এই একটা যদি ঘোরায় প্লাসে আর একটা একই মান ঘোরাবে কিন্তু মাইনাসে। এইটাই হচ্ছে একটা মনে রাখার মতো জিনিস, এবং এই অ্যাঙ্গেলের মানটাও অনেকবার বিভিন্ন পরীক্ষাতে আসছে, 2.24 ল্যাকটিক অ্যাসিডের জন্য। ওকে, এই বিষয়টা আশা করি একটু বুঝতে পারছো তুমি। এইবার আমি একটা কনসেপ্ট দিই তোমাদেরকে। কনসেপ্ট হচ্ছে যে এই কাইরাল কার্বন নিয়ে কিছু কথা আছে। কাইরাল কার্বন, একটা কথা বলা হয় যে কোন একটা যৌগে যদি কাইরাল কার্বন সংখ্যা n হয়, তবে ওই যৌগের সমাণু সংখ্যা হয় 2n। বুঝা গেছে? একটা যৌগের যদি কাইরাল কার্বন সংখ্যা হয় n, তাহলে ওই যৌগের সমান হবে 2n। একটা সহজ কথা দেখো, যে এইখানে একটা এক্সাম্পল, যে এটা একটু আগে যেটা আমরা দেখলাম, যে দেখো COH দেখো তো, এর একটা কাইরাল কার্বন একটাই আছে কিন্তু, তাহলে 2 মানে কিন্তু 2। আমি কিন্তু দুইটাই পাইলাম, একটা ডি একটা এল পাইলাম কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু দুইটাই পাইছি।
এখন অন্য ক্ষেত্রে কি হতে পারে যে জাস্ট এদিক ওদিকের ভ্যারিয়েশনটা চেঞ্জ হবে, ওইরকম একটা এক্সাম্পল আমরা দেখব। তো এটা বোঝা গেছে, কোনো আপত্তি নেই আমাদের। এবার কিছু পয়েন্ট হচ্ছে এরকম যে একটা ডি আর একটা এল সমানুকি পরস্পর দর্পণ প্রতিবিম্ব, অবশ্যই দর্পণ প্রতিবিম্ব না, কিন্তু তারা কি একটার পর একটা সমাবর্তিত হবে? একটার পর একটা সমাবর্তিত হবে না, একটা এইচ এ পাশে একটা ও এইচ ওই পারে। ক্লিয়ার? এই দর্পণ বিম্বর উপর কিছু কথাবার্তা আছে। যদি দর্পণ প্রতিবিম্ব হয়, দর্পণ বিম্ব যদি হয়, তাহলে ওই দুইটি যৌগকে পরস্পরের, তাহলে ওই দুটি যৌগকে পরস্পরের এনানসিওমার বলে। এনানসিওমার বলে। আর যদি দর্পণবিম্ব না হয় তাহলে কি বলবো? দর্পণবিম্ব না হলে বলা হয় হচ্ছে ডায়াস্টেরিওমার। দর্পণবিম্ব না হলে ডায়াস্টেরিওমার বলে। তাহলে কি এনানসিওমার আর ডায়াস্টেরিওমার, এটাকে আমি এটা খুবই সুন্দর এক্সাম্পলের সাহায্যে ব্যাখ্যা করে দেবো তোমাদেরকে। বুঝতে পারছো এনানসিওমার কি আর ডায়াস্টেরিওমার কি? আচ্ছা, এখন একটা ঘটনা আছে, আমি একটা যৌগ লিখি। যৌগটা হচ্ছে কিছুটা এরকম যে CH3 CH, তোমার এখানে Cl, এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে তোমার COH, এখানেও আমি দিলাম হচ্ছে CH3। একটা যৌগ আমি লিখছি, আমি এটার কতগুলো সমাণু করতে পারবো, এটা হচ্ছে আমার কথা। এটার অ্যাকচুয়ালি কতগুলো সমাণু সম্ভব। তুমি একটা জিনিস খেয়াল করো যে এইটার প্রথমত আমি কি করতে পারি যে জাস্ট উপরের পার্টটাকে চেঞ্জ করতে পারি। দেখো এরকম খেয়াল করো বিষয়টা। CH3 রাখলাম এখানে, এটা একটা আমি যৌগ নিচ্ছি। তার আমাকে একটা কথা বলো তো, যেটার কাইরাল কার্বন আছে নাকি? কাইরাল কার্বন, এইটার তো এক কার্বনে 3টেই হাইড্রোজেন আছে, তাহলে কোনো কাইরাল কার্বন আছে? নাই। এটার এই কার্বন চিন্তা করলে এক পাশে মিথাইল, এক পাশে Cl, এক পাশে হাইড্রোজেন, এক পাশে এই গোটা, মানে 4টা ভিন্ন। তো তাহলে এটা একটা কাইরাল কার্বন না? একটা স্টার দিয়ে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এখানে একটু চিন্তা করো তো, এর এই পাশে CH3, এ পাশে OH, এ পাশে H, এবং এই গোটা আর একটা ভিন্ন, তাহলে এটাও কি একটা কাইরাল কার্বন না? অবশ্যই এটাও কিন্তু একটা কাইরাল কার্বন। তাহলে এই যৌগে কিন্তু 2টা কাইরাল কার্বন আসছে। তাহলে এর সমাণু সংখ্যা কত হবে বলো তো? 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে কি 4টা হবে না? যদি আমাদের কোনো ভুল না হয় 4টাই বের হবে। দেখো আমি এবার কি করব, দেখো তো, যে আমি এবার প্রথমে দর্পণ বিম্ব একটা লিখতে পারি যে এরকম দেখতে হবে CH3 CH3। দেখো HOH ডান পাশে ছিল, আমি H আর OH কে বাম পাশে লিখে ফেললাম। তাহলে এই পাশে কি হবে? Cl আর H। এটা একটা গেল। এরপরের কেসটা কি হতে পারে বলো তো? এরপরের কেসটা কি হবে? আমি জাস্ট এইটাকে স্থির রাখলাম, আমি এইখানে H আর Cl কে চেঞ্জ করব। দেখো তো পসিবল কিনা? CH3 CH3, মানে বিন্যাসটা আর কি চেঞ্জ হবে। দেখো এখানে কি হবে? H এপারে লিখলাম জাস্ট, এবার H এপারে, Cl এপারে, আর এখানে কি হবে? H, এখানে OH হবে। ওকে, এরকম তো লেখা যায়। তারপর আমি কি করলাম বলো তো? আবার তারপর আমি কি করব? CH3। এবার জাস্ট এইটাকে আমি কিন্তু উল্টায় লিখতে পারি যে ClOH H। ওকে, লেখা যায়, অবশ্যই লেখা যায়। এই কটা ছাড়া কি কখনো হতে পারে আর? বাকি তো একই। যদি তুমি এটা চেঞ্জ করে না, এটা উল্টায় লিখলেই একই কেস হয়ে গেল, ওটা কোনো যায় আসে না। এই 4টা কিন্তু এর খুবই পসিবল সমাণু। দেখো 1 2 3 4টাই কিন্তু আমি পাইছি এখানে। খেয়াল করো এটার সাথে এটা ডিফারেন্স কি? এটা এর পরস্পর সমাণু। আমি একটাকে এপারে চেঞ্জ করে দেই, ওইটাকে দ্বারা ধর্ম করে নিচ্ছি, এটাও কিন্তু পরস্পরের সমাণু। আমি যদি বলি এটা 1 নাম্বার,
এটা 2, এটা 3, এটা 4, এখানে একটা জোড় করবো আমি, এটাকে জোড়। আচ্ছা ভাই বলো তো 1 আর 2 পরস্পর ধর্ম প্রতিবিম্ব না? ধর্ম প্রতিবিম্ব কিনা? 1 আর 2 কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। তাহলে আমি কি বলতে পারি 1 আর 2 পরস্পরের এনানসিওমার? 1 আর 2 হচ্ছে এনানসিওমার। অবশ্যই বলা যায় 1 2। আচ্ছা খেয়াল করো তো এই দুটি কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না? 3 আর 4, 3 আর 4। তাহলে আমি কি বলতে পারি 3 আর 4ও কি পরস্পরের এনানসিওমার? অবশ্যই বলা যায়। এখন একটা জিনিস খেয়াল করো, 1 এর সাথে 3 আর 4 এই দুইটা জোড় বাদে বাকি সমস্ত জোড় যতগুলো এখান থেকে পসিবল সবগুলো কি কেউ কারোর সাথে দর্পণ প্রতিবিম্ব হয়? কেউ কারোর সাথে দর্পণ প্রতিবিম্ব হয় না। তাহলে তার নাম কি হবে? ডায়াস্টেরিওমার। তাহলে এই বাদে বাকি সব হলো ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার। ক্লিয়ার? এই যে কেস, এইগুলো হচ্ছে আলোক সক্রিয়তার কনসেপ্ট, মানে ওইগুলোই হচ্ছে আলোক সক্রিয় যৌগের জন্য মেনে চলা হয়। ক্লিয়ার? 4টা সমান আমরা কিন্তু খুব ইজিলি পেয়ে গেছি, এবং প্রত্যেকটা সমানের সাথে প্রত্যেকটার কিন্তু আমরা একটা রিলেশন অফ বের করে ফেলেছি এখানে, যে কে এনানসিওমার, কে ডায়াস্টেরিওমার, এটাও কিন্তু আমরা এখান থেকেই জেনে গেছি। তো এইটাই শেষ না, আমাদের এখান থেকে আরও কিছু টপিকস লাগবে জানা। সেটা ক্লিয়ার তো নাকি? ভালো করে তুলে দেখো, বুঝতে পারবা। এখান থেকে আমাদের আরও কিছু টপিক সম্পর্কে আইডিয়া নিতে হবে, আরও কিছু কনসেপ্ট, আরও কিছু তোমার টিকা নোট এই সম্পর্কে জানা লাগবে। এরপর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আসে, যার নাম হচ্ছে রেসিমিক মিশ্রণ। যার নাম হচ্ছে রেসিমিক মিশ্রণ। এই রেসিমিক মিশ্রণটা অ্যাকচুয়ালি কি বোঝায়? রেসিমিক মিশ্রণের সংজ্ঞা হচ্ছে, মানে রেসিমিক মিশ্রণটা আমি কি বলবো, তোমার প্রথম টপিক সেটা একদম এক কথাই হচ্ছে যে এটা এমন একটা মিশ্রণ যেটা আলোকতলের ঘূর্ণনকে নিষ্ক্রিয় করে। মানে ওই মিশ্রণটা, মানে আমি সংজ্ঞাটাকে লিখি, তারপর দেখো তোমরা ইজিলি বুঝতে পারবা। দুইটি সমমোলার এনানসিওমারের মিশ্রণই হলো রেসিমিক মিশ্রণ। মিশ্রণই হলো রেসিমিক মিশ্রণ। এনানসিওমার কে বলতো? একটা ডি আর একটা এল সমান হলে তো পরস্পর এনানসিওমার হয়, তাই না? একটা ডি আর একটা এল, এটাই তো এনানসিওমার হয়। যেমন একটু আগে আমরা দেখছিলাম হচ্ছে ইয়ের জন্য, তোমার কি বলে এটা, ওই ল্যাকটিক অ্যাসিডের জন্য। দেখো খেয়াল করো, COOH COHH CH3 COOH COHH CH3। খেয়াল করো, এটা কি আলোকতল ঘোরাচ্ছিল +2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঘোরাচ্ছিল -2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার খেয়াল করো যে এই যে বিষয়, এই সম্পূর্ণ বিষয়টা তুমি একটা নর্মালি যদি ইয়েতে আনো, যে একটা ওই যে আমরা পোলারিমিটারের ভেতরে যে কাজ করবো এবার করবো হচ্ছে যে এইটারই আমি অর্ধেক এটা দিব, অর্ধেক এটা দিব। তাহলে এতে কী হবে বলো তো? আমার আলটিমেটলি আপেক্ষিক ঘূর্ণনটা কি, এই +2.24 ডিগ্রি ডানে ঘোরানোর চেষ্টা করবে, এই -2.24 ডিগ্রি বামে ঘোরানোর চেষ্টা করবে। তাহলে আলটিমেটলি কি কোনো মানে ইয়ে হবে? আলটিমেটলি কোনো তো রোটেশন আমি পাবো না। মূল মানে নেট রোটেশন কী হবে? তখন 0 হয়ে যাবে না? একটা একই পরিমাণ ডানে ঘোরাতে চাই, একটা একই পরিমাণ বামে ঘোরাতে চাই, তবে কি নেট কী হবে? নেট রোটেশন কি 0 না? এই দুটোর ক্ষেত্রে কি নেট রোটেশন 0, নেট রোটেশন হচ্ছে 0। এটাই হচ্ছে রেসিমিক মিশ্রণ। দুটি সমমোলার নিচ্ছি, সমমোলার মানে একই পরিমাণ এটা নিচ্ছি ডি আর একই পরিমাণ এন নিচ্ছি, তাহলে কি সেটা রেসিমিক মিশ্রণ হবে না? অবশ্যই রেসিমিক মিশ্রণ হবে। এটাই বলা হয় যে ডি ও এল এর মিশ্রণকে বলা হয়
রেসিমিক মিশ্রণ, এনানসিয়াম আমরা এটাকে আরও ভালো ডিও এল এর মিশ্রণ হলো রেসিমিক মিশ্রণ, এইটাও বলা হয়। এর উপর বেস করে আরেকটা টপিকস বা আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মেসো কম্পাউন্ড, মেসো যৌগ। এটা না অনেক বড় সড়ো লেকচার করা যায়, বাট আমি বেশি লেন্দি করব না, একদম খুব সহজ কথায় বোঝাই দেব। মেসো যৌগ হচ্ছে একটা আলোক সক্রিয় যৌগ, এমন একটা মানে আলোক সক্রিয় না, অবশ্যই আলোক সক্রিয় না, একটা আলোক নিষ্ক্রিয় যৌগ। এটা হচ্ছে কাইরাল কার্বন থাকলেও তো তার আলোক সক্রিয়তা আছে, এটা তো আমরা বুঝলাম এতক্ষণ ধরে যে কাইরাল কার্বন থাকাটা খুবই ম্যান্ডেটরি, এছাড়া তো আমি তার কিছুই করতে পারবো না। তো মেসো যৌগের এমন একটা যৌগ যার কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন থাকার পরেও সে আলোক নিষ্ক্রিয়। এটা কি? কাইরাল কার্বন থাকার পরেও আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়। ওকে, এটা অ্যাকচুয়ালি মূল কিছুই হলো না, আমি বোঝালাম আর কি জাস্ট। এটা তো কাইরাল কার্বন আছে, দুইটা তো মিক্স করছি, কিন্তু এখানে কোনো মিক্স করা না। এটার মূল বিশেষত্ব কি? এটা কারো মিক্সচার না, এটা নিজে একটা সিঙ্গেল যৌগ, একটা নিজে একটা কম্পাউন্ড, এটা কম্পাউন্ড। হ্যাঁ, রেসিক মিশ্রণ মানে দুইটার ভিন্ন যৌগের মিশ্রণ, আর মেসো যৌগ হচ্ছে একটা সিঙ্গেল কম্পাউন্ড। হ্যাঁ হ্যাঁ, ওয়ান সিঙ্গেল কম্পাউন্ড, এই নিজেই আলোকতলের ঘূর্ণনকে প্রতিহত করে। যেমন একটা যৌগর সংকেত আমি এখানে লিখব COOH, COHH, COHH, COOH। এইটা আমি লিখলাম। এটার নাম আছে, কিন্তু বাণিজ্যিক নাম আছে। হ্যাঁ, এটার বাণিজ্যিক নাম হচ্ছে টারটারিক অ্যাসিড। কি বললাম? টারটারিক অ্যাসিড। তো ঘটনাটা যেটা ছিল যে এটা অ্যাকচুয়ালি কি, এখানে তো আমার OH, এখানেও এটা কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন। বোঝো তো, একটা দুইটা তিনটা হাত আলাদা, এই গোটাটা আলাদা, তাহলে এটা কাইরাল কার্বন। এখানেও একটা দুইটা তিনটা আলাদা কার্বন। তো এখানে যেটা হয় যে আমি যদি এটাকে এই মধ্যতল বরাবর যদি বিশ্লেষণ করি, এই যৌগের মধ্যতল বরাবর, তাহলে দেখবো যে ওপরের পার্ট আর নিচের পার্ট পরস্পরের কিন্তু একই রকম, ওপরেও যা আছে নিচেও তাই আছে। তাহলে এখানে কি একটা মানে ওই দর্পণ প্রতিবিম্ব নিজেদের মধ্যেই একটা চলে আসতেছে না? যদি এই পাশের তলটা আলোক তলকে এই দিকে ঘোরানোর চেষ্টা করে, তাহলে এই পাশের তলটা ঘোরাবে হচ্ছে এই দিকে, বিপরীত দিকে। হ্যাঁ, তাহলে কি হবে? আপেক্ষিক ঘূর্ণন কি হবে বলো তো? জিরো হয়ে যাবে না? নেটটা জিরো হয়ে যাবে না? এইখানে একটা একই সিঙ্গেল যৌগের ভেতরে নেট রোটেশনটা জিরো হয়। ফলে এটাকে একটা আলোক নিষ্ক্রিয় যৌগ। রেসিক মিশ্রণও কি আলোক নিষ্ক্রিয়? অবশ্যই আলোক নিষ্ক্রিয়। এটা আলোক তলে ঘোরাইতে পারে না, এটাও আলোক নিষ্ক্রিয়ই যৌগ। ক্লিয়ার? এই যে কনসেপ্টগুলো দিলাম, এই সবগুলো জিনিসই তোমাদের কিন্তু লাগবে। এগুলো এমন না যে খুবই মানে আননেসেসারি জিনিস, এই সবগুলো জিনিসই তোমাদের দরকার, যেগুলো বিভিন্ন টাইমে তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকবে। এখন একটা জিনিস আছে যে এগুলো থেকে আর কি ক খতে কোশ্চেন বেশি হয়, অনেক সময় গতে করতে পারে, বাট সেটা খুব কম টাইমে হয়। বেশিরভাগ টাইমে ক খ থেকে হয়, প্লাস ইন্টার অ্যাডমিশনে MCQ হয় এই জায়গাগুলো থেকে, যেটা তোমাদের জানা লাগবে। তাহলে মেসো যৌগ আর রেসিক মিশ্রণ, এই দুইটার মধ্যে তোমরা একটা কাজ করবো হোমওয়ার্কে, সেটা হচ্ছে নিজে থেকে এই দুইটার মধ্যে ডিফারেন্স লিখবা। যে আমি কিন্তু অলরেডি অনেকগুলো বলে দিচ্ছি যে ডিফারেন্স বিটুইন রেসিমিক অ্যান্ড মেসো। এটা অ্যাকচুয়ালি তুমি তাদের মধ্যে আলোক নিষ্ক্রিয় তো দুইটাই, তুমি অ্যাকচুয়ালি তাদের মধ্যে আসলে পার্থক্যটা করবা কীভাবে, এটাই হচ্ছে মূল কাহিনী, যে পার্থক্যটা আমি কি লিখব, তাহলে বুঝতে পারবা। এখন যে বিষয়টা আসে সেইটা হলো একটা কনসেপ্টটা আমি দিব হচ্ছে ইনভার্স সুগারের একটা কনসেপ্ট দেবো তোমাদেরকে। এখন আমরা জানি সুক্রোজকে ভাঙলে, দেখো আমি একটা দিই, ইনভার্স সুক্রোজকে যদি আমি ভাঙি C12H22O11, যদি আমি সুক্রোজকে ভাঙি তাহলে আমি কিন্তু পাবো হচ্ছে 1 মোল গ্লুকোজ
আর 1 মোল ফ্রুক্টোজ। হ্যাঁ, 1 মোল গ্লুকোজ পাবো আর 1 মোল ফ্রুক্টোজ পাবো। তাহলে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে এইটা কি অ্যাকচুয়ালি কি, এখানে কি আমি আলোক সমান্তর কি নিয়ে আসবো এখানে? এই সুক্রোজ হচ্ছে এটা, সুক্রোজ, এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে ফ্রুক্টোজ। এইটার ঘূর্ণন বা রোটেশন হচ্ছে +66.5 ডিগ্রি, আর গ্লুকোজের হচ্ছে +52.7 অ্যারাউন্ড +52.7 ডিগ্রি, আর সুক্রোজের জন্য ফ্রুক্টোজের হচ্ছে -92.4 ডিগ্রি। কিন্তু সুক্রোজকে ভাঙলেই আসে, সুক্রোজকে ভাঙলেই আসে। তো দেখো একটা জিনিস চিন্তা করে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুইটা কিন্তু একই সংকেত বিশিষ্ট যৌগ, কিন্তু তাদের কি আলোক সক্রিয়তার বিষয়টা কিন্তু ভিন্ন না। দেখো এটা পুরো আলাদা, এটা ডান দিকে ঘোরাই, এটা বাম দিকে ঘোরাই, দুটি আলাদা জিনিস। এখান থেকে একটা নতুন কনসেপ্টের উদ্ভব হয়, সেটা হচ্ছে ইনভার্ট সুগার। হ্যাঁ, ইনভার্ট সুগার। ইনভার্ট সুগারের মূল সংজ্ঞাই হচ্ছে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের সমমূলের মিশ্রণ হচ্ছে ইনভার্ট সুগার। কি বললাম? গ্লুকোজ ও ফ্রুক্টোজের সমমূলের মিশ্রণ হলো ইনভার্ট সুগার। কারণ কি? গ্লুকোজ +52.7 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছে, ফ্রুক্টোজ -92.4 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছে। আমি যদি দুইটার মিশ্রণ করি তাহলে আমি কিন্তু দেখতে পাবো যে অ্যারাউন্ড 40 + 39 পয়েন্ট সামথিং অ্যাঙ্গেল কিন্তু মাইনাস হচ্ছে। মানে এই দুইটার মিক্সচারের মূল মানে ওই তো রেসিং মিশ্রণের মতো, যে সমমূলা নিলে আমি দেখবো যে আপেক্ষিক ঘূর্ণনটা বিপরীত দিকে হচ্ছে, মাইনাস দিকে হচ্ছে। এই কারণেই বলা হয় হচ্ছে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের সমমূলার মিশ্রণ হলো ইনভার্ট সুগার। আলোক সমানুর জন্য আমাদের যা যা দরকার তার ম্যাক্সিমাম জিনিস, মানে মোটামুটি ম্যাক্সিমাম জিনিস তোমাদেরকে আমার বলা হয়ে গেছে। এই জিনিসগুলো এখন একটু ভালোভাবে তোমরা প্র্যাকটিসে রাখবা। 15টা লেকচার অলরেডি কমপ্লিট। আমাদের নেক্সট ক্লাস থেকেই আশা করা যায় যে আমরা অর্গানিক কেমিস্ট্রির মূল ডিরেকশনের মধ্যে প্রবেশ করব। তো এগুলো ভালো করে দেখো। এর মধ্যে কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে অবশ্যই জানাই দাও। আজকের লেকচারটা এই পর্যন্ত থাকলো। খুদা হাফেজ।